দর্শকবৃন্দ, আপনার এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে নিউজ ডিজিটাল 24 নিউজ চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে। বিশেষ করে আমরা পৃথিবীর এখন বা বিশেষ মানে পৃথিবীর সমস্ত পৃথিবী এখন বিদ্যুৎ ও জ্বালানিতে প্রচন্ড একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। এই জ্বালানি ক্ষেত্রে অস্থিরতার জন্য আহ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, ভারত বলুন, আর চীন বলুন, অপরাপর দেশগুলো এখন একটা বড় ধরনের একটা জ্বালানি জ্বালানি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এবং আজকে দেখেছেন বাংলাদেশের সরকার, নবনির্বাচিত সরকারকে এই জ্বালানি ম্যানেজমেন্ট করবার জন্য একটা বিশেষ সেল গঠন করেছেন। এবং কালকে মিস্টার ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এবং তিনি দ্বৈত নীতি অনুসরণ করে বক্তব্য রাখছেন যে মিস্টার ট্রাম্প যুদ্ধে জিতেছেন, কিন্তু বাস্তবে ট্রাম্প কি যুদ্ধে জিতেছেন? জেতেন নাই। তিনি মধ্যপ্রাচ্যে তার 17টা ঘাঁটি নাস্তানুবাদ করে ছাড়ছেন, ইসরায়েল কোণঠাসা হয়েছেন। এবং ইরান যে থ্রেট করেছে যে স্থল যুদ্ধে যদি আমেরিকা ইসরায়েল সেখানে ইনভলভ হয় বা স্ট্রাইকিং স্ট্রাইকিং আসে, তাহলে একটা সোলজার ইরান ফিরে ফিরে যেতে দেবে না, তাদেরকে নরকে পাঠিয়ে যাবে। অ্যাডভোকেট আফাজুল হক, কালকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। কালকে আপনি মিস্টার ট্রাম্পের যে ভাষণ জাতির উদ্দেশ্যে, তিনি বিশ্ব জনমত তার বিপক্ষে, ট্রাম্প নেতানিয়ার বিপক্ষে জনমত, এই জনমতকে উপেক্ষা করে তারা যুদ্ধকে প্রলম্বিত করার কারণটা কি অ্যাডভোকেট আফাজুল হক আপনার দৃষ্টিতে? এবং এক্ষেত্রে ইরানে যে বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে, স্থাপনা 33,000 স্থাপনা তেহরানে ডিস্ট্রয় করা হয়েছে, ইরানকে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে দুর্বল করে নাজুক অবস্থার মধ্যে ঠেলে দেওয়া কি ট্রাম্প এবং ইসরায়েল নেতানিয়াহুর উদ্দেশ্য? অ্যাডভোকেট আফাজুল হক, হ্যালো। সত্য অ্যাডভোকেট আফাজুল হক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যালো। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আপনাকে আমি কখনো শুনতে পাচ্ছি, কখনো পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন? এটা আপনার বক্তব্য নেটওয়ার্কের বোধহয় এই সমস্যা। মানে ইসরায়েলকে কি মধ্যপ্রাচ্যে সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিহীন অবস্থার মধ্যে ঠেলে দেওয়া, এবং ইরান যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, হরমুজ প্রণালী ট্রাম্পের নিয়ন্ত্রণে চলে যায়, এবং বিশেষ করে ইরান ধরাশায়ী হয়, ইরানের রাজনৈতিক সামরিক ব্যবস্থাপনা ভেঙে দেওয়া কি তাদের উদ্দেশ্য? এবং যে হারে ব্যাপক হারে যুদ্ধের নিয়ম নীতি লঙ্ঘন করে তিনি আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ করতেছেন একচেটিয়া ভাবে, এই ক্ষেত্রে আপনি ট্রাম্প আলাপ বলছেন করেন, আমি যুদ্ধে আপনি আলাপ জিতেছি, করবার না কিন্তু দিচ্ছেন। বাস্তবে তিনি জিতেছেন না, মারই খাচ্ছেন। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যে যুদ্ধের গতি প্রকৃতি এবং জ্বালানি তোলে যে স্থবিরতা, যে অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হ্যালো, আপনার বক্তব্য আপনি উপস্থান করুন, ব্রাদার। অ্যাডভোকেট আফাজুল হক, জি, আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করুন। হ্যালো,
জি, অ্যাডভোকেট আফাজুল হক, আপনি আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শশী ভাই, কি হয়েছে? উনি কই? হ্যালো, হ্যাঁ, উনি কই? অ্যাডভোকেট আফাজুল হক, আমি আপনাকে পাচ্ছি না তো। আপনি তো আবার আপনি নতুন করে যুক্ত হন না। হ্যালো, আফাজ ভাই আউট হয়ে গেছে। হ্যালো। আফাজ ভাই আউট হয়ে গেছে, ওনাকে মোবাইল দেন। আমি তো আপনাকে স্ক্রিনে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। জি, শ্রদ্ধা অ্যাডভোকেট, হ্যাঁ, মাসুদ প্রধান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি আমি, আসতেছে। আমি একটু আচ্ছা, আমি যে আমি প্রোগ্রামটা আমাদের রানিং চলছে, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডিজিটাল 24 নিউজের পক্ষ থেকে। কালকে মিস্টার ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানেও তিনি মানে প্রবঞ্চনার স্থান নিয়েছেন। তিনি বলছেন যে আমি যুদ্ধে জয়লাভ করেছি, আবার স্থল অভিযান করবার জন্য তিনি সোলজার মোতায়েন করছেন। এবং ইরান যে 5টা কন্ডিশন দিয়েছে, সেই 5টা কন্ডিশন না মানলে তিনি আমেরিকাকে ইরান কোনো এক্সকিউজ করবেন না। হ্যাঁ, প্রথম শর্ত হলো আজীবনের জন্য ইরানের উপর কোনো স্ট্রাইক করা যাবে না। নাম্বার 2 হলো ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। নাম্বার 3 হলো ইরানের উপরে যে ইরানকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে। আমেরিকা তো কোনোটাই মানছেন না। আমেরিকা আরো কাউন্টার 15 দফা দাবি দিয়েছেন আমেরিকার পক্ষ থেকে, এবং ইরান পারমাণবিক কোনো শক্তির অধিকারী হতে পারবে না। এবং ইরানের বিশেষ করে হরমুজ প্রণালী একেবারে ওপেন ফ্রি করে দিতে হবে। এই দ্বৈত দুই দিক থেকে পাল্টা প্রস্তাবটাকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি বাংলাদেশের জ্বালানিতে ব্যয় বেড়েছে, তৈরি হচ্ছে আর্থিক ঝুঁকি, এবং মিস্টার তারেক রহমান বলছেন যে 234 বিলিয়ন ডলার বিদেশ থেকে ফেরত আনার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। তো এই ত্রিমুখী বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এবং আপনার অবস্থান থেকে বক্তব্য স্থান করুন। আপনি, আপনার সময় 10 মিনিট, বলুন। যে চাষি ভাই, জি, এখানে আপনার দুইটা প্রেক্ষাপটের কথা জি, বলেছেন। এক নম্বর হচ্ছে যে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। এখন যেই ইয়েটা হচ্ছে, যুদ্ধটা হচ্ছে, এটা সম্পূর্ণ কিন্তু এখন ইসরায়েল এবং যুদ্ধ যুদ্ধ- বলছেন আরো 2 থেকে 3 সপ্তাহ তারা কন্টিনিউ করবে, 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করবে, তারা ক্লোজ করে দিবে আমেরিকা। এই যুদ্ধটা কিন্তু এখন একমাত্র কার জন্য করতেছে? তাদের আমেরিকা তার পেট্রো ডলারটা টিকিয়ে রাখার জন্য, আর ইসরায়েল তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বর্তমানে। এবং মধ্যপ্রাচ্যে যাতে কোনো শক্তি আগত কোনো শক্তি না থাকে। ইতিপূর্বে লিবিয়া বা আপনার ইরাক যুদ্ধ যেভাবে করেছে, যে তারা পেট্রো ডলারের বিরুদ্ধে গিয়েছে, এই জন্য আমেরিকাকে এনে সেখানে, হ্যাঁ, ইসরায়েল হচ্ছে একটা বিষ পোড়া, মধ্যপ্রাচ্যের জন্য একটা বিষ পোড়া। এখন এই যুদ্ধটা আরো কয়েকদিন না, এটা কয়েক সপ্তাহ কয়েক মাস চলে যেতে পারে। আপনি এখন যত কিছু তাদের দেখবেন, এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা, যে আমাদের কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে যুদ্ধে তারা কিন্তু জয়ী হতে পারছে না, আপাতত দৃষ্টিতে তারা পাচ্ছে না। তবে তারা নিউক্লিয়ার
বোমা কিংবা অন্য কোনো উপায়ে তারা পথ খুঁজবে যে যে অন্য কিছু করা যায় কিনা, কিন্তু এর মাঝে দিয়ে পারবে না। এই জন্য বলতেছি, আমি কেন বলতেছি সেটা তো সম্ভাবনা নাই। যার কারণ হচ্ছে যে ইতিমধ্যে আপনার অলরেডি যে জি। শক্তিগুলো আছে তারাও কিন্তু চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ আহ, বিভিন্ন বিভিন্ন লোক তারা কিন্তু এখন এগুলো হয়ে হয়ে গেছে, গেছে, এর সাথে জড়িত আছে, কিন্তু কেউ বুঝতে 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 দিচ্ছে না। আমি সবাই সাউন্ড একটু মিউট করে রাখেন, সাউন্ড গুলো একটু মিউট করে রাখেন, ফ্যান গুলো একটু জি, অল্প এবার রাখতে এখন হবে। এখন আপনি কন্টিনিউ করুন, আপনার সাউন্ড এখন ক্লিয়ার, বলেন। এখন এখন ক্লিয়ার। আমি এতক্ষণে ছিলাম মোবাইলে, এখন চলে আসছে আমি ল্যাপটপে আসে। আমি বুঝতে পারছি যে সাউন্ডটা দুইবার আসতেছিল। এখন শোনা যায়? আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যায়? শুনতে পাচ্ছেন? আপনি ট্রাম্পের ভাষণটাকে কিভাবে বিশ্লেষণ করছেন, পাশাপাশি স্থলযুদ্ধে ইসরায়েল আর অ্যাডভান্স হতে চাচ্ছে না, ইরান যে থ্রেট করেছে, ইরান কঠিন থ্রেট করছে, স্থলযুদ্ধ আসলে তোমাদেরকে নরকে পাঠাই দেব, এবং আমার হরমুজ প্রণালীর বিষয়ে আমার ম্যানেজমেন্ট আমি করব, এ বিষয় নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। পাশাপাশি জি, তোমরা আমার যে শুনেন, ক্ষতি করেছো, ক্ষতির মানে পূরণ, ক্ষতির দায় তোমাদেরকে নিতে হবে। জি বলুন। এই যুদ্ধটার প্রেক্ষাপটটা দেখেন। এই হুম। যুদ্ধ ইসরায়েল বুঝিয়েছে মাত্র 2 থেকে 3 দিন যদি আপনি যুদ্ধ করেন, হ্যাঁ, আগের মতো যদি দুই একটা বুম টুম মারেন, ইরান ভয় পাবে। পরবর্তীতে ভয় পাইলো না। পরবর্তীতে তাদেরকে যে আমেরিকার বড় যুদ্ধ জাহাজগুলো ছিল, আব্রাহাম লিঙ্কন সহ বড় বড় যুদ্ধ জাহাজ 2টা পাঠাইছে, সেখানেও দেখা যায় সে তাদের ওই যুদ্ধ জাহাজের উপরে ইরান হামলা করে বসে। তারপরে আপনি দেখেন সর্বে তাদের যেই ভারতের যে দ্বীপের ভিতরে যে একটা ইয়ে আছে, ওখানে 4000 কিলোমিটার ইরান থেকে সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা করার চেষ্টা করছে বা করছে, কিন্তু সেখান পর্যন্ত চলে গেছে, যদি ইন্টারসেপ্টারের মাধ্যমে সেটা ইয়ে করছে। তারপর সর্বশেষ মনে দেখতেছেন আপনি বিষয়টা, এখন যেই প্রক্রিয়ায় তারা আগাইতে চাইতেছে, কোন প্রক্রিয়ায় কিন্তু কাজ হচ্ছে না। এখন কাজ হচ্ছে না। এখন একবার বলতেছে পারমাণবিক বোম মারবো, আরেকবার বলতেছে আমরা যদি জিতে গেছি, ইরানের সকল ইরানের কথা বলার মতো কেউ নাই। এ বিভিন্ন কথা বলতেছে। আবার সামনে এই ইলেকশন চলে আসে, ট্রাম্পের জন্য ইলেকশন আছে। ইলেকশনে এখন জিততে হলে তাকে অবশ্যই যুদ্ধ এখন বিজয় দেখাতে হবে। না হলে জনগণ বলবে যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি কেন যুদ্ধ করলেন, কেন টাকা খরচ করলেন, আমাদের লাভটা কি? আমেরিকার জি। জনগণ সেটা বলবে। আমার মনে হচ্ছে যে এই যুদ্ধে তো তাদের কিছুই পাওয়ার নাই, এবং যে তার যে বক্তব্য হলো যে হাস্যকর। এখন এই সারা পৃথিবীর কেউ তার এই কথা বিশ্বাস করে না। ও তো বইলা প্রথম প্রথম দিনে বলছে, একদিনে 4 রকম বক্তব্য দিছে। তার এখানে লোক সেট আপ করা আছে, সাংবাদিকরা সেট আপ করা আছে হোয়াইট হাউসে, সেখানে একদিনে 4 রকম বক্তব্য দিছে। এক জায়গায় সে বলতেছে যে আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, আরেকবার বলতেছে আমরা সেনা সেনা পাঠাবো, আবার বলতেছে নৌবাহিনী আবার পাঠাইতেছি, আবার এক এক সময় এক এক কথা বলতেছে। তার একদিনেই 4 রকম বক্তব্য আসছে, আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারলাম। অর্থাৎ ট্রাম্পের এখন কোনো কথাই আমেরিকানরাও বিশ্বাস করতে পারতেছে না, ইউরোপের কোনো দেশ বিশ্বাস করতে পারতেছে না। শুধুমাত্র এখন মুসলিম নামদারি আরবের কয়েকটা দেশ, সবাই না, কয়েকটা দেশ, সৌদি আরব সহ, হ্যাঁ, এই যে জর্ডান, সৌদি আরব, আবুধাবি, এই সমস্ত কয়েকটা দেশ, 4টা দেশ আছে, 4-5টা দেশ, এই দেশগুলো শুধুমাত্র এই যুদ্ধটাকে প্যাট্রোনাইজ করতেছে। আর সারা পৃথিবী কিন্তু কেউ যুদ্ধের পক্ষে না। তারা কেন করতেছে তারা বুঝি না। তারা মুসলমান নামদারি, এবং তাদের বোঝা উচিত যে যুদ্ধটা করলে কি হইতেছে, এখানে মুসলমান ভাইদেরকে আমাদের মারতেছে। তারা কিন্তু এটা বুঝতেছে না। অথচ দেখেন আপনি কোত্থেকে রাশিয়ার চেচিন, যে যুক্তি ভাই কি নাম, চেচিন, উনি ওখান থেকে বলছে যে আমরা সৈন্য নিয়ে চলে আসবো, আমরা কে সুন্নি কে শিয়া এটা দেখার বিষয় না, আমরা ইরানের পক্ষে থাকবো। হ্যাঁ, চেচিন যোদ্ধারা বলতেছে। তো কাজে একই এখন প্রেক্ষাপটটা, যে বক্তব্য দিয়েছে ট্রাম্প, এই বক্তব্যের সাথে কোনো ধরনের বাস্তবতার কোনো মিল নাই। এটা কোন দিকে যাবে, যুদ্ধটা দীর্ঘায়িত হবে। এবং ইরান এবং রাশিয়া, এবং রাশিয়া অলরেডি তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে, কিন্তু গ্যাস গ্যাস বিক্রি করা বন্ধ করছে কেন? পরবর্তীতে উনি ডাবল দামে বিক্রি করবে। এবং ইরানের কাছ থেকে তেল কেনার জন্য তেলের নিষেধাজ্ঞা ইতিপূর্বে আমেরিকা উঠে নিছে, কিন্তু ইরানও তার মিত্র দেশ ছাড়া তা অন্য কার কাছে তেল তেল বিক্রি করবে না। আর যারা চাইবে এখন এখন আপনার যে
যে তাদের ইয়া দিয়ে যাইতে হলে আপনার সেখান থেকে তাদেরকে ট্যাক্স দিতে হবে। কাজে এখন দেখা যাচ্ছে যে সামনের যে যুদ্ধটা আসতেছে বা একটু সময় নিবে, এই জন্যই কোনো সিক্স ফায়ারের দিকে যাচ্ছে না। ইরান কিন্তু কারো কথা শুনছে না। আপনি দেখেন ইতিপূর্বে চীনের কাছেও গেছে আমেরিকা, এবার রাশিয়ার কাছেও গেছে আমেরিকা, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। তারপরে আপনি সর্বশেষ পাকিস্তানের কাছে গেছে, তুরস্কের কাছে গেছে, কেউ আর কারো কিন্তু পাত্তা দিচ্ছে না। ইরান কোনো সিক্স ফায়ারে যাচ্ছে না। যা হওয়ার হবে, যুদ্ধ চলবে, যে মরতেছি মরবে, আমরা তো এমনি শেষ হয়ে যাচ্ছি যাব, কিন্তু কোনো রকমের ছাড় দিবে না। কাজেই সবকিছু মিলে যুদ্ধটা মনে হচ্ছে একটু দীর্ঘায়িত হবে। দীর্ঘায়িত হলে কি হচ্ছে, ট্রাম্প আবার তার মিত্র দেশগুলোর কাছে তেল বিক্রি করছে, তাও অধিক দামে। এখন এমন এক অবস্থা হয়েছে, যেমন আমরা ভারতের কথা শুনছি, ভারতও কিন্তু অধিক দামে তাদের তেল বিক্রি করছে। বিক্রি করার কারণে এখন তাদের আবার তেলের সংকট সৃষ্টি হয়েছে। মনে করছে যে চিনতে খুব সুন্দরভাবে রাশিয়া থেকে এবং ইয়া থেকে তেল চলে আসবে, এখানে থেকে আপনার আগের মতো তেল চলে আসবে। আমেরিকায় তো মধ্যপ্রাচ্যে ঘাঁটি লস করতেছে, সন্ধ্যা লস করতেছে, কিন্তু ভেতর দিয়ে তো ইসরায়েল মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, কাতার এদের সাথে আবার নতুন করে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবার জন্য একটা সুযোগ সে ইসরায়েল নিতে চায়। এই জায়গাতে সে তার অ্যাক্টিভিটি শুরু করেছে। ওদিকে আবার জেলেনস্কি সে একটা কন্ট্যাক্ট করেছে। সেক্ষেত্রে এক্ষেত্রে ইরানের সাথে কি মধ্যপ্রাচ্যে যে একটা নতুন একটা সম্পর্কের সমীকরণ হচ্ছিল সৌদি সহ, এই সম্পর্কের জায়গা একটা ভাটার দিকে চলে যাবে, এবং মধ্যপ্রাচ্য কি ইসরায়েল এবং আপনার ইউক্রেনের দিকে তাদের এই প্রোটেকশন নেওয়ার জন্য কি বিকল্প স্পেস খুঁজতেছে মধ্যপ্রাচ্য এখন? মধ্যপ্রাচ্যের আপনি সুন্দর রাজনৈতিক একটা মিলিটারি বক্তব্য সমীকরণটাও তো দিয়েছেন। বদলে যাচ্ছে। শুনেন, এখানে আপনি সুন্দর একটা জিনিস উপস্থাপন করেছেন, প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। জেলনস্কিটাকে এগিয়ে বুঝতে হবে, ওই জায়গাটার অবস্থাটা কি। জেলনস্কি কিন্তু উনি নিজে একটা ইহুদি কিন্তু, এবং উনি নিজে একজন হলো যে কি হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটার। উনি কন্টেন্ট ক্রিয়েটার থেকেই কিন্তু সেই দেশের প্রেসিডেন্ট হয়েছে। অলরেডি উনি কিন্তু ওনার যেই বাহিনী আছে বা চতুর্দিকে যা আছে সবই কিন্তু ম্যাক্সিমামে 80% লোক, হ্যাঁ, সেখানে ইহুদি, আর 20% বা হলো যে খ্রিস্টান, খ্রিস্টান বা খ্রিস্টান আছে, রাশিয়ার প্রতি খ্রিস্টান সেখানে আছে। কিন্তু এই জন্য ওনার যত যত প্রেম ভালোবাসা সবকিছু কিন্তু ইসরায়েলের জন্য। আর উনি বলতেছে যে আমরা তোমাদের শায়েদ ড্রোনকে ক্ষেপণা যেগুলা ইরা আমাদেরকে ইয়া করছে, আমরা এর বিরুদ্ধে একটা জিনিস তৈরি করছি, এই জিনিসটা তোমাদের কাছে বিক্রি করবো, নামটা আমার মনে পড়ছে না, ছোট করে গোল, এটা দিয়ে নাকি এটা শায়েদ ড্রোনকে ঠেকানো যায়। তারা এরকম আবিষ্কার করেছে, এটা বিক্রি করার জন্য গেছে মূলত। এখন তাদের যুদ্ধের ওই যে পয়সা কমে গেছে গা, এখন পয়সাটা কিছু সেখান থেকে কালেক্ট করা যায় কিনা এই জন্য গেছে, এবং তাদেরকে আরো শক্তি এবং সাহস দিয়ে আসছে যাতে তারা ইসরায়েল এবং আমেরিকার সাথে থাকে। এই হলো মূল ঘটনাটা আমার কাছে যেটা মনে হচ্ছে। এখানে অন্য কিছু না, শুধু রাজনীতি এবং অর্থনীতি, এই দুইটার কারণে উনি এখানে গেছেন। আর আমেরিকা তো আসছে সবার সাথে আরো বন্ধুত্ব সম্পর্ক করার জন্য, আরো কাছে কিভাবে করা যায়। ইরানের এই বর্তমানে যে সমস্যা চলতেছে ইরানের সাথে, এটাকে কূটনীতিক ভাবে কোনোভাবে কোনো কিছু করা যাচ্ছে কিনা, কিন্তু ইরান তো কারো কথা এখন শুনছে বর্তমান না। বাস্তবতায় আপনার ট্রাম্প আর নেতানিয়াহুর পিছু হটার কারণটা কি? স্থল অভিযানে তারা যেতে চাচ্ছে না, এবং এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে বড় ধরনের মার খেয়েছে, এই জন্য কি ট্রাম্প পিছু হটতে চাচ্ছেন এবং একটা কারণ দেখিয়ে এই যুদ্ধটাকে ক্লোজ করতে চাচ্ছেন ট্রাম্প প্রশাসন? শুনেন, আপনি যদি যে স্থলযুদ্ধ কিভাবে করবেন, স্থলযুদ্ধ যদি আপনি করতে হয় তাহলে আপনাকে ট্যাঙ্ক নামাতে হবে, সৈন্যকে অ্যাম্বুশ করে যদি প্লেনের মাধ্যমে আপনি নামান, তাহলে প্লেনের ভিত্তিতে যখন আপনি নামাবেন, যেই জায়গায় নামাবেন সেখান থেকে আগে আবার সৈন্য প্রস্তুত থাকতে হবে তাকে সেভ করার জন্য। এখন সেই পরিস্থিতি তো ইরানে নাই, বা যেই ইয়াটার কথা বলছে যে এখানে তো যেখানে নামবে যে খাটদ্বীপ, এই খাটদ্বীপের আশপাশে যে সৈন্য গিয়ে নামবে সেখানে তার নিরাপত্তা আছে, কেউ সেকেন্ডারি কেউ আছে যে তাকে সেভ করবে, এরকম নাই তো। কাজে এখানে এগুলা সবে ফাঁকা বলি। এখন যারা 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 সেনাবাহিনীতে চাকরি করে বা সৈনিকদের সাথে জড়িত, আমি একটা প্রোগ্রামে দেখেছিলাম, একজন বলেছে যে এটা তো সুযোগ নাই, তার কারণ আপনাকে যুদ্ধ করতে হলে আপনার ধরেন একটা সৈনিক 3 থেকে 4 দিনের অসুখ থাকতে পারে, তার সাথে শুকনো খাবার টাবার পানি টানি থাকতে পারে। 4 দিন বা 5 দিন পর বা 1 সপ্তাহ পরে কিন্তু তার দ্বিতীয়বার যে খাবার নিয়ে আসবে, তার কাছে অস্ত্র পুড়ে গেলে অস্ত্র নিয়ে আসবে, সেই ব্যাকআপ থাকতে হবে। সেই ব্যাকআপটা কোত্থেকে আসবে?
সেই ব্যাকআপ দেওয়ার মতো কোনো সুযোগ থাকছে না। কারণ আপনি যদি প্লেন দেখেন, আচ্ছা, আপনার আবার এই যে হরমুজ প্রণালীর পাশাপাশি বাবল প্রণালী, যেটা ভূমধ্যসাগরে হুদিরা নিয়ন্ত্রণ করে একটা প্রণালী, সেই হুদিরাও সেই প্রণালী যদি এই ট্রাম্প নেতানিয়াহু বেপরোয়া ভাবে ইরানে যে বোমা বর্ষণ করতেছে, 10,000-এর 10,000 টাইমের বেশি বোমা বর্ষণ করছে আপনার, তারপরে 33,000 তেহরানে শুধু 33,000 বেসামরিক স্থাপনায় ডিস্ট্রয় করে দিয়েছে। এরা যে এলোমেলো ভাবে বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার কেন্দ্র, বেসামরিক স্থাপনা, এবং তারা যুদ্ধে বড় ধরনের মার বা হোঁচট খাচ্ছে বিদায় কি এলোমেলো এলোমেলো অ্যাটাক গুলা করতেছে, তারা কোনো কিছু বাছ বিচার করতেছে না এখন এখন তারা ট্রাম্প আমেরিকা। মানে এমরি- শেষ এমরি- ইরানের সাধারণ বেসামরিক স্থাপনা, নাগরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, পানি সেন্টার, শোধনাগার কেন্দ্র, সব মানে মানে মারাত্মক ভাবেই তারা ডিস্ট্রয় করতেছে। এই মানে এই ধরনের এই যে খ্যাপাটে পলিসি নেওয়ার কারণটা কি ইরান, ইসরায়েল আর আমেরিকার? এই জিনিসটা একটু সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। দেখুন, আপনি ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, আপনি সব জায়গায় তো কারণ শুধু আপনার তেহরানে 33,000 বাড়ি, 43,000 বেসামরিক স্থাপনা ডিস্ট্রয় করে দিচ্ছে জি তেহরানে। জি জি সেটাই বলছি 33,000। আমি বলছি কোনটা দেখেন আপনি। তারা ইরানের যেই ইন্টারসেপ্টরি আছে, তারা প্রায় 4 স্তর বিশিষ্ট তাদের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে। আপনি কিছু আছে যে 200, 300, 100 কিলোমিটার, আবার কিছু 2,000 কিলোমিটার পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র আছে। এখন তাদের যেই চীন থেকে প্রযুক্তি নিয়েছে বা রাশিয়া থেকে যে প্রযুক্তি নিয়েছে, এবং তাদের একটা ইয়ে হচ্ছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো বাবল, আর 373 সম্ভবত নাম বাবল, তাদের নিজস্ব। এগুলো সবগুলো একটা স্যাটেলাইট একটা ইয়ার মাধ্যমে নিয়ে আসছে। এখন যে জায়গায় আছে, ধরেন সেখানে সৈন্যদের কাছে বা যেখানে পারমাণবিক স্থাপনা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, যে জায়গায় আছে, ওইখানে কিন্তু তারা সেখানে সরাসরি যে প্লেন দিয়ে আক্রমণ করতে পারছে না। সেখান থেকে তাদের দেখা যাচ্ছে যে তারা আক্রমণের শিকার হচ্ছে। এমনকি তাদের যেই 35 F-35 পর্যন্ত তারা সেখানে হতাহত হয়। তো কাজে সেখান দিয়ে যায় না। এখন তারা কি করবে? যেখানে বোম মারতে চাইবে, যেখানে সৈন্যরা থাকে, সেখানে মারতে পারতেছে না। তারা মূল জায়গায় টার্গেট করতে গেলে তারা কিন্তু তাদের ইন্টারসেপ্টরের আওতায় চলে আসছে ইরানের। তার কারণ এখন তো মারতে হবে, এখন কোনো না কোনো জায়গায় আক্রমণ করতে হবে। এই জন্য তারা কি করে, বেসামরিক জায়গায় যেখানে কোনো কিছু থাকে না, ইন্টারসেপ্টর থাকে না, ধরেন ঢাকা সিটিতে ইন্টারসেপ্টর আছে, এখন মুন্সিগঞ্জে মেরে দিল, ঠিক আছে, মুন্সিগঞ্জে তার ইন্টারসেপ্টর নাই, সেখানে এটা মেরে দিল। গাজীপুরে ধরেন নাই, গাজীপুরে মেরে দিল, এটা কথা দেখাইলাম। ঠিক এরকম বেসামরিক জায়গার ভিতরে গিয়ে তারা এখন মারতেছে বা প্লেন দিয়ে হতাহত করতেছে, সেখানকার ভিডিও নিয়ে দেখাচ্ছে যে তাদের মিডিয়াগুলো এগুলো প্রচার করতেছে। আসলে মূলত তাদের যেই ইরানের যে মূল যে স্থাপনাগুলা, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে, তারপরেও আক্রমণ শিকার হচ্ছে। ধরেন 10টা যদি মারে, 8টা ঠেকাইতেছে, 1টা 2টা পড়তেছে। ঠিক অন দা আদার হ্যান্ড, ইরানও কিন্তু তাদের সেখানে গতকাল 100 স্থানে তারা টার্গেট করেছে। সেখানে তাদের শক্তিশালী তাদের যেই সিজিল ক্ষেপণাস্ত্র, অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলো ছিল, এগুলো তারা মারছে এবং একদম সামরিক। দেখেন ইরান কিন্তু তাদের আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ প্রধানী, আপনি থাকুন, আমি অ্যাডভোকেট আফাজুল হক আসছেন। অ্যাডভোকেট আফাজুল হক, আপনি মিউটে আছেন, আপনি মিউটটা ক্লিয়ার করে নিন একটু। অ্যাডভোকেট আফাজুল হক সদ্য, আপনি মিউটে আছেন, আমি মিউটটা ক্লিয়ার করে নেন, সাউন্ডটা ক্লিয়ার করে নেন। হ্যালো সদ্য অ্যাডভোকেট আফাজুল হক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি প্রিন্সিপাল আব্দুল হালিম। আপনি কিছু কথা আপনি কিছু কথা বলুন যুদ্ধের বাস্তবতা নিয়ে, প্রিন্সিপাল আব্দুল হালিম। মাফ করেন, আচ্ছা, আমি অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া, বাংলাদেশে থেকে গত 16 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে বাংলাদেশে। এই যে আপনার বাবল প্রণালী যদি বন্ধ হয়ে যায় হরমুজের পাশাপাশি, তাহলে ইউরোপে অলরেডি জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, গ্যাস সংকট মারাত্মক ইউরোপে, এবং আমাদের মতো বাংলাদেশের মতো দেশগুলো একটা ক্রাইসিসের মধ্যে পড়ে আছে। যুদ্ধটা যদি আরো 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করে, হরমুজ প্রণালী বন্ধ থাকে, বাবল প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে জাহাজগুলো দক্ষিণ আফ্রিকাতে ঘুরে, অনেক এরিয়া ঘুরে,
তাদের যে ব্যয়বহুলের প্রচন্ড ব্যয়বহুল একটা খরচের মধ্যে চলে যাবে বিভিন্ন দেশে তেল গ্যাস আমদানি করা। তো এই হরমুজে পাশাপাশি বাবল প্রণালীও যদি বন্ধ হয়ে যায় 2 থেকে 3 সপ্তাহের জন্য, তাহলে তো বিশ্বের তেলের বাজারে মারাত্মক একটা নেতিবাচক প্রভাব দেখা দিবে। সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন সেক্টর, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আমাদের বাংলাদেশের মতো দেশগুলো তো একটা মারাত্মক অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে যাবে না? দেখুন, বাংলাদেশ সহ কিছু দেশ আছে যারা আমরা মধ্যম আয়ের দেশ, গরিব দেশের ভিতরেই পড়ি আমরা আসলে। এই সমস্ত দেশগুলোকে কিন্তু ইরান ছাড় দিচ্ছে, তাদেরকে আমাদেরকে বন্ধু প্রতিমে বলে তারা। যেমন দেখুন, আমাদের কোনো জাহাজ কিন্তু তারা আক্রমণের শিকার করে নাই। তারা আমাদের তেলবাহী জাহাজগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। আপনারা ইতিপূর্বে দেখবেন যে আমাদের জাহাজগুলো ঠিকই সুন্দর মতো নোঙ্গর করতে পেরেছে। আমাদের যে তেলের যে শিপগুলো ছিল সেগুলো ঠিক মতোই আমাদের পৌঁছে দিছে। এখন আমাদের সরকারও এখানে দাম তো বাড়ছে, এটা কিছু করার নাই, এখন এটা বাড়বে। এটা দেখবেন যে 3 সপ্তাহ পরে ডাবল ডলার পর্যন্ত সারিয়ে যাওয়ার জন্য চিন্তায় আছে। এর মধ্যে এটার সাথে জড়িত আছে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া সহকারী এই বলয়টা যেটা আছে পুরা। এবং কিছু কিছু রাষ্ট্র আছে যেমন সবার সাথে সমান সমান সম্পর্ক রাখতে চায়, যেমন এর মধ্যে হলো ভারত। ভারত দুনো পক্ষকে খুশি করতে চায়। এবং ইউরোপ ইউরোপ কিন্তু এখন মোটামুটি নিউট্রাল আছে। এরা কারোর সাথে মোটামুটি কারণেই কারো বলছে যে আমরা যুদ্ধতে আমাদের কোনো লাভ নাই, আমরা কেন আমাদের সৈন্য খোয়াবো, আমরা কেন যাব, আমরা কোনো কিছুর ভিতরে নাই। এরাও কিন্তু এদের মতো করে আছে। কাজে এখন এই যুদ্ধটার ভিতরে এখন যে পরিস্থিতি আছে, তেলের দাম এবং গ্যাসের দাম যদি যদি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, একটা প্রোডাকশনের সমস্যা হবে এবং আমাদের মতো মধ্যম আয়ের দেশের জন্য আসলে সত্যিকার অর্থে একটা অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হইতে পারে। অনেক অনেক দেশে, আফ্রিকা সহ বিভিন্ন দেশে দেখবে যে দুর্ভিক্ষের মতো ঘটনাও ঘটতে পারে। কারণ প্রোডাকশন হবে না, কোনো কিছু হবে না, আপনার চাষাবাদ হবে না, সেখানে বিদ্যুৎ চলবে না, সেখানে সব জায়গায় অনেক জায়গায় দুর্ভিক্ষ হইতে পারে যদি এটা বড় হয়, যদি 6 মাস 7 মাস বা 1 বছর এটা চলে যায়। এবং ডলার ডলারের বিপরীতে এখন বলছে এরা যে ডলার ছাড়া যদি আপনি ইয়ানে কিনেন তাহলে আপনার তেল আপনি নিয়ে যেতে পারবেন, আর এখন যদি আপনি ডলারে কিনেন আপনি নিতে পারবেন না। এইরকম ভাবে কিন্তু শর্ত দিয়ে দিচ্ছে ইরান। আপনি খেয়াল করছেন কিনা কে জানে। এখন হরমুজ পলানি সর্বোচ্চ এখন এখন এই পরিস্থিতি। আচ্ছা, পাশাপাশি এই আপনার এই যে 3 সপ্তাহের উপরে যুদ্ধে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, দুবাই, কাতার তারাও তাদের নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আমেরিকাও এখানে বড় ধরনের একটা হোঁচট খেয়েছে। আমেরিকা মনে করেছিল মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধগুলো সিরিয়াসলি অ্যাটাক করে 5-7 দিনের মধ্যে ইরানকে ধরাশয়ী করে নাজুক অবস্থার মধ্যে ফেলে দেবে। কিন্তু ইরানও যে মাস্টার প্ল্যান করে বসেছিল যে তারা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ত্রিমুখী প্ল্যান করে ইরান ছিল যে আমি স্টেপ বাই স্টেপ আমার প্ল্যান করি অনুযায়ী আমি আমার যুদ্ধটা করে যাব। সেক্ষেত্রে আমেরিকা যখন হোঁচট খেলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন হীনতার একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য কি আমেরিকার থেকে মুখ ফিরাইয়া ইউক্রেন, ইসরায়েল টোপ ফেলতেছে, অল্টারনেটিভ কোনো পথের দিকে কি যেতে পারে, বিকল্প রাস্তা খুঁজতে পারে মধ্যপ্রাচ্যের আরো আরো বিশেষ করে রাজা বাচ্চারা, সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত? কারণ তারাও তো তাদের আপনার তেলের ডিপো, বেসামরিক স্থাপনা, এয়ারপোর্ট এই জায়গাগুলো তো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কালকে আমরা দেখতে পেলাম কাতারের তেল ডিপো জ্বলতেছে, কুয়েতের তেল ডিপো জ্বলতেছে, সৌদি আরবের তেল ডিপো জ্বলতেছে। তা তাদের প্রধান পেট্রো ডলার ইনকামের যে রিসোর্স গুলো আছে সেগুলা তো অনেকটা এলোমেলো হয়ে গেছে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপায়টা কি? তার সিকিউরিটি জন্য কি আমেরিকার উপর তো আর সে নির্ভর করতে পারবে না। এই ইউক্রেনকে বেছে নিচ্ছে, ইসরায়েলকেও তো বেছে নিতে পারে, ইসরায়েলও তো এখানে একটা সুযোগ নিতে পারে যে তোমাকে তো আমেরিকার কাছে তুমি দেখেন, পর্যাপ্ত সিকিউরিটি পাও নাই, আমার কাছে লেটেস্ট টেকনোলজি আছে, সফটওয়্যার আছে, ড্রোন ম্যানেজমেন্ট আছে, ইন্টারসেপ্টার আছে। ইসরায়েল অলরেডি এখানে বিকল্প বা মধ্যপ্রাচ্যের সাথে একটা একটা কূটনৈতিক সম্পর্কে সমীকরণের জায়গায় ইসরায়েল খুঁজতেছে। এটা ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে, কিন্তু এখন সবকিছু আসলে এখন যুদ্ধটা এখন তেলের জন্য। আপনি খেয়াল করে দেখেন, সৌদি আরব থেকে যদি আপনার নৌপথে না যায়, তাদের পাইপলাইনের মাধ্যমে দুই বিরেল দুই প্রতিদিন 2 ব্যারেল কি বলে 2 ব্যারেল ডিজেল পেট্রোল যাইতে পারে। তাদের এই সিস্টেম আছে নাকি। আর 5,000-এর ক্যাপাসিটি আর কি, প্রতিদিন 5,000 টন পাঠাইতে পারে। তো এরকম ভাবে যদি সে এখন তার পাইপ লাইনটা যদি ভালো করে,
তাহলে ওই পাইপলাইনের মাধ্যমে বিকল্প পথে হয়তো তিন মিলিয়ন ডলার 3 মিলিয়ন ব্যারেল সে প্রতিদিন পাঠাইতে পারবে। বর্তমানে কিন্তু এটা এটা আগে যেমন 5 বিলিয়ন বা 6 মিলিয়ন করতে পারতো, এখন কিন্তু ওই পরিমাণ তেল কিন্তু ওখানে পাঠাইতে পারতেছে না। তাদের কিছুটা প্রোডাকশন বিক্রিতে বিঘ্ন ঘটছে। আরেকটা হলো তারা আরেকটা চিন্তা করতেছে বিকল্প, এবং ওইটা নিয়েই কিন্তু যুদ্ধটা হয়েছিল, সিরিয়ার যে যুদ্ধটা, সিরিয়ার মাঝে দিয়ে, হ্যাঁ, একদম ইসরায়েলের পাশে দিয়ে, সেখানে তারা একটা ওইভাবে তেল নেওয়ার জন্য আরেকটা বিকল্প পাইপ টাইপ ব্যবস্থা করার চেষ্টা করতেছিল। ওখানেও তাদের নাকি প্ল্যান আছে, বুঝতে পারছেন, বি প্ল্যান যেটাকে বলে আর কি। এটা আমেরিকা, ইসরায়েল এবং সৌদি রাষ্ট্রগুলা, সৌদি সহ অন্যান্য যে মুসলিম কান্ট্রি যেগুলা আমেরিকার মদদে আছে, তারা সবাই চাইতেছে বিকল্প পদ্ধতি বা অবলম্বন করা। এর মাঝে দিয়ে কিন্তু করলেও কিন্তু ইরান কিন্তু সেখানেও হামলা করবে, এবং সর্বশেষ ইরান কিন্তু বুদ্ধি করে রাখছে যে ইন্টারনেট আছে না, ইন্টারনেট পর্যন্ত কেটে দিবে, দুই জায়গা থেকে আমরা ইন্টারনেট কেটে দিবে। আর আপনি যেটা বলছেন হুতিরাও তো করবে, হুতিরা তো অলরেডি ঘোষণা দিয়ে দিছে অলরেডি যে যুদ্ধতে তারা জড়াইছে, এমন হইতে পারে সেখানেও তারা বাবুল যেটা বলতেছেন ওই বাবুল মানতো, সেখানেও আমেরিকা এবং ইসরায়েলের জন্য সেখানেও মারাত্মক সমস্যা হইতে পারে। সেখানে সেখানে হামলা হইতে আগে আগে হামলা করছে না, আমরা আগের যুদ্ধে তো দেখছি তো, একদম সরাসরি সেখানে গিয়ে হামলা করছে, একদম আমেরিকার ট্যাঙ্কার ফিরে গেছে, ইসরায়েলের ট্যাঙ্কার পড়ছে, সে এরকম তো হুতিরা করছে, আগে ঘটনা ঘটাইছে, তো এখন তো ঘটাবে, এটা তো স্বাভাবিক ঘটনা। এখন তো তারা তো যুদ্ধ আছে, বর্তমানে আছে, কাজে ওই জায়গাটাও গ্যাপ হয়ে যাবে। এখন দেখেন আপনি পরিস্থিতিটা কি, এখন এখন আমি দেখতেছি যে এখন যুদ্ধটা ট্রাম্প দীর্ঘায়িত যদি করছে। পিছু টান দেয়, ট্রাম্প যুদ্ধ পিছু টান দিয়া ও তো আসলে উদ্ভট টাইপের লোক, সে কি পারমাণবিক অ্যাটাক ট্যাটাক করে আমেরিকা ইরানকে বড় ধরনের একটা ক্ষতি করে এখান থেকে বেরিয়ে যেতে পারে? এটা কিছু করতে পারে, এটা পারমাণবিক তার, দুই চারটা এটা পারমাণবিক অ্যাটাক করে, জাপানে যেমন মারছিল, জাপানে জিত করে তার সে তার পার্ল হারবার সেই ঘাঁটি জাপান যখন অ্যাটাক করছিল, জাপান দখল করে নিছিল, কাউন্টার আমি জানি দেওয়ার না জন্য আপনি, এখন ট্রাম্প এখানে মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ করে পাচ্ছেন না, স্থল যুদ্ধে তিনি যেতে পারছেন না, সেক্ষেত্রে হঠাৎ করে সে আপনার আকাশে গুমট বাঁধা যেমন একটা মেঘের ঘন ঘটা দেখা দেয়, তেমন একটা পরিস্থিতি সৃষ্টি করে ইসরায়েলকে দিয়ে এখন আপনি পারমাণবিক অ্যাটাক ট্যাটাক আপনি করে একটা ঝামেলা, বড় ধরনের করতে একটা পারেন, আপনি সত্য কথা ডিজাস্টার বলছেন। পরিস্থিতি সৃষ্টি করা, একটা পায়তারা তো করতে পারে সব, অনেকের আশঙ্কা। এটা ট্রাম্প পারমাণবিক নেতানিয়াহুকে দিয়ে, নেতা কাকুকে দিয়া এটা পারমাণবিক এটা অ্যাটাক ট্যাটাক করা। এই কারণ পারমাণবিক দেখেন, হামলাটা, আপনার এই আমেরিকা ভেনিজুয়েলার যে ভেনিজুয়েলা দখল করলো বলা যায়, তার তেল সম্পদ আমেরিকার উপরে তো মোড়লগিরি কেউ করতে পারছে না, আমেরিকার উপর চোখ রাঙানি কেউ দিতে পারছে না, ট্রাম্প বললেও কার্যকর ভেনিজুয়েলার ব্যাপারে চীন বলেন আর রাশিয়া বলেন, কেউ আমেরিকার উপর মোড়লগিরি দেখাতে পারছে না, আমেরিকা কোনো ধরাছোঁয়ার মধ্যে আনতে পারছে না, আমেরিকাকে কোনো আন্তর্জাতিক না, এটা আদালত বলুন আর বকুনিকরণ, এটা জাতিসংঘ বলুন, অন্য কিছু না, তাকে কেউ এটা ধরতে অস্ত্র পারছে শস্ত্র না। এবং সৈন্য না, ট্রাম্প তো এটা একের পর এক শুধুমাত্র ভেনেজুয়েলা পার বকুনিকরণে। করলো, এখন তো নেতানিয়াহুকে দিয়ে বলতে পারে তুমি দুই চারটা পারমাণবিক অ্যাটাক ওখানে মেরে দাও, মেরে তারপরের পরিস্থিতি কি হয় এটা আমরা দেখবো। শুনেন, এমন ধরনের একটা এটা আছে তাদের উদ্ভট প্ল্যানে, শুনেন, একটা এই প্ল্যান জটিল আছে, এই প্ল্যান সমীকরণের তাদের দিকে তো আছে, তারা যেতে পারে। একবারে নাই ঠিক তা না, এটাও শোনা যাইতেছে, গুঞ্জন আছে যে অলরেডি যে ইরানে পারমাণবিক হামলা করার জন্য তাদের প্ল্যান আছে, প্ল্যান নাই এই কথা বলা যাবে না, এটা আমরা গুঞ্জন শুনছি, কিন্তু এতে সুবিধা অসুবিধার একটু ভারসাম্য আছে। আপনার সুবিধা অসুবিধার ভারসাম্যটা কি? ধরেন এখন ইরান কত কিলোমিটার, আইসিবিএম যে তারা বানায় নাই, এরকম এরকম কোন নিশ্চয়তা, এরকম কোন ঘটনা কি পৃথিবীর মানুষ জানে? ইরানের কাছে কি পারমাণবিক বোম আছে বা নাই, এরকম তো কেউ জানে না। এবং কিন্তু তাদের না, যে ইতিমধ্যে আইসিবিএম আপনি তৈরি দেখেন করছে কিনা, নাতানস বলেন আর নাতানসে বলুন আর ওই দ্বিতীয় জায়গাটা বলুন, সেখানে কিন্তু ক্লাস্টার বোমা লেটে, তাদের কাছে ক্লাস্টার বোমা যা আছে 200 ফিট 300 ফিট ভিতরে পর্যন্ত ডিস্ট্রয় করতে পারে, সেগুলো মারতেছে একের পর এক মাস। কিন্তু এটা দিয়ে ধরাশায়ী যদি না করতে পারে, এবং সেই যদি রণক্লান্ত হয়ে আমি ক্লান্ত, যুদ্ধটাকে ইউটার্ন নিয়ে আমি মিস্টার ট্রাম্প ইসরায়েলকে দিয়ে দুই চারটা পারমাণবিক বোমা এখানে ফেলে একটা ডিজাস্টার পরিস্থিতি সৃষ্টি করে আমি হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেলাম, এই ধরনের এখন একটা শুনেন, উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করতে